সুমন গল্পকথক চ্যানেলে আজ আমরা পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর প্রথম পর্ব। শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর প্রথম পর্ব। বেশ কয়েক বছর আগেকার কথা। এক শীতের রাতে রাজীব আমাদের বাড়িতে এসে হাজির হল। খেয়ে দিয়ে তখন শুতে যাচ্ছি, এমন সময় রাজীব এলো। রাজীব আমার পুরনো বন্ধু, প্যান্ডেলে থাকে। বললাম, কি ব্যাপার, এমন সময় তুই হঠাৎ? রাজীব হেসে বলল, আরে বলছি এখন কি খেতে দিবি তাই বল, দারুণ খিদে পেয়েছে। কি খাবি বল? লুচি আর আলু ভাজা খা বরং। ওরে বাবা, লুচি খেলে আমার অম্বল হয়, তুই ভাতের ব্যবস্থা কর। তাহলে স্টোভে ভাত বসিয়ে দিই আর ডিমের ঝোল। আরে অত ঝঞ্ঝাটের দরকার কি, ভাতের মধ্যে ডিম দিয়ে দে, ঘি থাকে তো আরও ভালো। গরম ভাতে ঘি মেখে ডিম সিদ্ধ দিয়ে চমৎকার খাওয়া হবে। এই বলে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি আর সোয়েটার পরে আমার তক্তপোষের বিছানায় লেপ মুড়ি দিয়ে গা এলিয়ে দিল। তারপর বলল, তুই তো বেশ দেশ দেশান্তরে ঘুরেছিস, পাটনায় গেছিস কখনো? না, কেন বলতো? একটা অদ্ভুতুরে চিঠি এসেছে, আমাকে কালই পাটনা যেতে হবে। তুই যাবি ভাই আমার সঙ্গে? আমি তো কখনো বাইরে বেরোইনি, ছেলেবেলায় মা বাবার সঙ্গে একবার দেওঘর গিয়েছিলাম। বললাম, যেতে আপত্তি নেই, কিন্তু আজকাল যা ট্রেনের অবস্থা, তাতে বিনা রিজার্ভেশনে ট্রেনে ওঠাই তো মুশকিল। সে ভাবনা তোকে ভাবতে হবে না, আমার ছোট জামাইবাবু রেলের বুকিং ক্লার্ক, পাঞ্জাব মেলের 2টো বার্থের কথা তাকে বলে রেখেছি। এখন তুই যদি যাস তো ভালো হয়, না হলে আমাকে একাই যেতে হবে। কেন, কি ব্যাপার, হঠাৎ পাটনায় যাবি কেন? কি এমন চিঠি এলো তোর? এই দেখ। বলে উঠে গিয়ে হ্যাঙ্গারে ঝোলানো ওর জামার পকেট থেকে একটা চিঠি এনে আমাকে দেখালো। অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস ছাপ দেওয়া একটা খাম। আমি সেটা হাতে নিয়ে তার ভেতর থেকে চিঠিটা বের করে পড়লাম। তারপর বেশ খুশির সঙ্গেই বললাম, এ তো রেডিও অফিস থেকে এসেছে। তুই রেডিওতে ভজন গাইবি বলে আবেদন করেছিলি, তাই ওরা তোকে ভয়েস টেস্টের জন্য ডেকেছে। কাল বাদে পরশু তোর টেস্ট, তার মানে কাল রাত্রে পাঞ্জাব মেলে যেতে পারলে পরশু ভোরে নামা, তারপর দুপুর 2টোয় পরীক্ষা দিয়ে সন্ধ্যের সময় ট্রেনে চাপলে সকাল হলেই হাওড়ায়। মাত্র 2-3 দিনের মামলা। হ্যাঁ, মামলাটা 2-3 দিনের, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে, কলকাতায় সেন্টার থাকতে আমি পাটনায় ভয়েস টেস্ট দিতে যাব কেন? আর তার চেয়েও বড় কথা, রেডিওয়ে গান গাইবার জন্য আমি কোনো সময়েই কোনো আবেদন করিনি। তবে তো কথাই নেই, চিঠিটা ছেড়ে কুচিয়ে ফেলে দিয়ে 2 দিন এখানে বিশ্রাম নিয়ে গল্পের বই পড়, সিনেমা দেখ, এইসব কর। তাই করতাম, কিন্তু এইবার দেখ, এই চিঠিটা পড়। বলে আর একটা চিঠি আমার হাতে দিয়ে রাজীব আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। সে চিঠিটা এই রকম, ভাই রাজীব, আমি অভিজিৎ, তোকে এই চিঠি লিখছি। তোর হয়তো আমার কথা মনে নেই, কিন্তু আমি তোকে ভুলিনি এখনো। স্কুলে লাস্ট বেঞ্চে বসে তুই গুনগুন করে গান গাইতিস, আর আমি মুগ্ধ হয়ে শুনতাম। একদিন এই গান গাওয়া নিয়ে চঞ্চলবাবু স্যার তোকে কি মার না মেরেছিলেন, মনে আছে তো? যাই হোক, আমি এখানে দরিয়াপুরে একটা পুরনো বাড়ি কিনেছি। এলাকাটা মুসলমান প্রধান। সেটা কোনো ব্যাপার নয়, তোর বকলমে আমি এখানকার রেডিও সেন্টারে একটা আবেদনপত্র পেশ করেছি। তুই আয়, আমার জানাশোনা লোক আছে, তোর হয়ে যাবে। এখানে 2-4টে কল পাওয়ার পর কলকাতা সেন্টারে তোর একটা ট্রান্সফারের ব্যবস্থা আমি করে দেব। শুনলুম এখনো বিয়ে করিসনি তুই, গর্ধব কোথাকার। যদি পারিস তো জ্বরটাকেও সঙ্গে আনিস, ওটাও তো তোর মতো, টোটো করে চারিদিকে ঘুরে বেড়ায় শুধু।
চিঠিটা পড়ে আমি অবাক হয়ে গেলাম। বললাম, কি আশ্চর্য, এ তো আমারও নাম লিখেছে দেখছি। কিন্তু তুই আর আমি তো এক স্কুলে পড়তাম না, তবে এক কোচিংয়ে পড়েছি। অভিজিৎ কে? ও নামে কাউকে কখনো চিনতাম বলেও তো মনে পড়ছে না। আমারও কিছু মনে পড়ছে না। কে অভিজিৎ? অথচ চিঠিটা এমনভাবে লেখা যেন সে আমাদের দুজনেরই অত্যন্ত পরিচিত। কেউ আমাদের ব্ল্যাকমেল করছে না তো? তাতে লাভ কি? আমরা তো টাকার থলি নিয়ে সেখানে যাচ্ছি না। আমাদের ব্ল্যাকমেল করে কি করবে? আমি বলি কি, সারা শব্দ না করে চেপে যা ব্যাপারটা। দেখ ভাই, গান আমি অনেক দিন ছেড়ে দিয়েছি, কাজেই গাইতে পারবো না। টানপুরা কিছুই আর নেই। তবুও বিশ্বাস কর, এই আমন্ত্রণে আমার রক্তে দোলা লেগেছে। দেখি না একবার পরীক্ষাটা দিয়ে, যদি উতরে যাই। অবশ্য অভিজিতের ব্যাপারটা খুবই রহস্যময়। তবু ওর সঙ্গে দেখা করি, হয়তো কখনো না কখনো পরিচয় ছিল। কিন্তু আশ্চর্য এই যে, ও আমার ঠিকানা জানল কি করে? ব্যান্ডেলে আমরা নতুন গেছি বাড়ি তৈরি করে, এই ঠিকানা তো ওর জানবার কথা নয়। আমি তবুও বলছি, ও আশা ছাড়, বরং কোথাও বেড়াতে যেতে চাস তো চল, ঘুরে আসি 2-4 দিন। তাহলে আমাকে একাই যেতে হচ্ছে। আহা, তুই ভুল বুঝছিস আমাকে। আমি কি সে কথা বলছি? শুধু তাই নয়, তুই ভেবে দেখ, রেডিও একটা সরকারি সংস্থা। অ্যাপ্লিকেশনে তোর নিজের সই নেই, অন্যে তোর হয়ে সই করেছে। অথচ তুই ওই জাল আবেদনপত্রের ডাকে পরীক্ষা দিতে যাবি। এটা কি একটা 2 নম্বরই ব্যাপার নয়? ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হবে, তবুও যাব, এবং দেখব অভিজিৎটা কে। চল তবে। আমি মুখে ওকে বারণ করলেও কৌতূহল আমারও বড় কম ছিল না। সে রাতটা 2 বন্ধুতে গল্পগুজবে কাটিয়ে পরদিন সকালে রিজার্ভেশনের জন্য গেলাম। টিকিটের অবশ্য অসুবিধে হল না। ওর ছোট জামাইবাবুর সৌজন্যে 5 আপে 2 বার্থ পেয়ে গেলাম। সঙ্গে টাকা করিও নিলাম বেশি করে। ঠিক হলো, পাটনার কাজ শেষ হলে রাজগীর কিংবা বেনারসে গিয়ে কাটিয়ে আসবো কয়েকটা দিন। এখন অগ্রাণের শেষ। এই কনকনে শীতে বিহার ইউপির দর্শনীয় স্থানগুলি ঘুরে বেড়াতে মন্দ লাগবে না। সে কি দারুণ আনন্দ! পরদিন রাতের গাড়িতে পাটনা কোচের 3 টায়ারে শুয়ে হোটেলের কষা মাংস আর তন্দুরি রুটি খেতে খেতে মনে হল যেন বদ্ধ খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো ডানা মেলে উড়ছি। প্রচণ্ড শীতের দাপটটাকে ঢাকতে সারা গায়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেনের দোলায় দুলতে দুলতে কখনো জেগে কখনো ঘুমিয়ে এক অপূর্ব নিশি যাপন করতে লাগলাম। শেষ রাত্রে ট্রেন পাটনা জংশনে এলো। আমরা কনকনে শীতের মধ্যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ওভারব্রিজ পার হয়ে ওপারে গেলাম। তারপর গেটে টিকিট জমা দিয়ে 2য় শ্রেণীর ওয়েটিং রুমে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে লোকজন, কোথাও পা রাখার জায়গা নেই। এই দারুণ শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে মেঝেতেই শুয়ে আছে সব। আমরা অযথা এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। বসবার জায়গা না পেয়ে স্টেশনের বাইরে এসে স্টেশনের কাছে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম। বাইরে তারা ঝলমলে শেষ রাতের আকাশ, আলোকমালায় সজ্জিত পাটনা শহর। সত্যি বলতে কি, সেই প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে এই নতুন পরিবেশে এই রকম একটি মুহূর্তে গাঢ় দুধের তৈরি গরম চা ভারে করে খেতে যে কি আরাম পেয়েছিলাম তা বলে বোঝাতে পারব না। আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর প্রথম পর্বের পাঠ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।